আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 150 বছরের পুরনো আইনে চলছে রেল, লাইনে অসতর্ক হাঁটাহাঁটি, বসছে বাজার, ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণে বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি। কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফ্যামিলি, কৃষক কার্ড আর খাল খনন প্রকল্পের খরচ যোগানোর চাপে এনবিআর। মেগা প্রকল্পে অপচয় রোধ, উন্নয়ন বাজেটে কাটছাটে জোর দিচ্ছে সরকার। তৈরি হচ্ছে কর জাল বিস্তৃতের ম্যাপ। হামের উপসর্গ নিয়ে 19 দিনে 94 শিশুর মৃত্যু, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজশাহীতে নেই নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত, একজনকে আটক করেছে পুলিশ। কমিউনিটিতে শোকের ছায়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। রেল লাইনে বসেছে বাজার, অসচেতন হয়ে হাঁটছে মানুষ। সিগন্যাল পড়লেই যেন ক্রসিং পার হওয়ার তারা, ট্রেনের ছাদে ভ্রমণ। রেলওয়ে আইন অনুযায়ী এগুলো সব কিছুই অপরাধ। প্রায় 150 বছরের পুরনো আইন বাস্তবায়নের কোনো লক্ষণই চোখে পড়ে না। নতুনভাবে আইন তৈরির প্রক্রিয়াও চলমান, কিন্তু এতেই কি নিরাপদ হবে রেল যোগাযোগ, নাকি রেল লাইন শুধুই মৃত্যুর কারণ হবে বারবার? দেখে মনে হতে পারে সাধারণ কোনো মাছ বাজারের দৃশ্য, কিন্তু এই বাজারটির পুরোটাই বসেছে রেল লাইনের উপরে, যেখান দিয়ে কয়েক মিনিট পর পর ছুটে যায় ট্রেন। ট্রেন আসার সংকেত পেলেই তল্পি তল্পা গুটিয়ে দৌড়। ট্রেন চলে গেলে আবার আগের জায়গায় ফেরে ব্যবসা। দিনভর চলে এমনই এক বিপজ্জনক কানামাছি খেলা। রেলওয়ে আইন 1890-এর 122 ধারা অনুযায়ী রেল লাইনের দুই পাশের 10 ফুট করে 20 ফুট জায়গাকে নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই জায়গায় যদি কেউ জোরপূর্বক বা অনুমতি ছাড়া প্রবেশ করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করার কথা। কিন্তু এই আইনের বিষয়ে এই এলাকার বেশিরভাগ মানুষই জানেন না, জানলেও মানেন না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার কোনো তৎপরতাও চোখে পড়েনি। বিক্রেতাদের অনেকেই এখানে বছরের পর বছর বসে ব্যবসা করছেন। রেল লাইনে এভাবে ব্যবসা করা অপরাধ আর ঝুঁকির, তবুও জীবিকার তাগিদ। আগে থেকে অবস্থা এটার উপরে নির্ভরশীল করতেছি। আমাদেরকে বলে, আমরাও বলি কি করবো করে, তারপরে বলে যে যাই কিছু করেন সাবধানে থাকেন, জানি কোনো ক্ষতি হয় না। পাবলিকও খারাপ, জিয়ানো মানবের মানুষ বেশি হয় মাস্কি। ফ্যামিলি ও কৃষক কার্ড, খাল খননের মতো বড় বড় প্রকল্পের খরচ বহনের চাপ পড়ছে রাজস্বের উপরও। বিশাল এই মহাযজ্ঞের ব্যয় বহনে মেগা প্রকল্পের অপচয় রোধ, উন্নয়ন বাজেটে কাটছাটের পাশাপাশি রাজস্ব আহরণে জোর দিচ্ছে সরকার। তাই আগামী কয়েক বছরের মধ্যে কর জিডিপির অনুপাত 10% নিয়ে যেতে চায় এনবিআর। তৈরি করা হচ্ছে কর জাল বিস্তৃতের হিটম্যাপ। 16 মার্চ দিনাজপুর থেকে আনুষ্ঠানিকভাবে খাল খনন প্রকল্প শুরু করেছে সরকার। পাউবর মতে 30 ফিট চওড়া আর 10 ফিট গভীর একটি খাল খননে লাগে 2 কোটি টাকার মতো। এই হিসেবে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননে লাগতে পারে 5,000 কোটি টাকার কম বেশি। সম্ভাব্য খরচের তালিকায় সরকারের আরেক জনপ্রিয় উদ্যোগ ফ্যামিলি কার্ড প্রকল্প। দেশের প্রায় 4 কোটি পরিবারকে এই সামাজিক সুরক্ষার আওতায় আনলে বছরে ব্যয় হতে পারে 1,20,000 কোটি টাকার মতো। জরুরি তবে ব্যয়বহুল আরেক প্রকল্প কৃষক কার্ড, যার ডেটাবেইস আর কার্ড তৈরিতেই ব্যয় ধরা হয়েছে 681 কোটি টাকা। কোথা থেকে আসবে এই বিপুল বাড়তি অর্থ, সেই হিসাব মিলাচ্ছে অর্থ ও পরিকল্পনা বিভাগ। এজন্য বড় বড় প্রকল্পে অপচয় রোধ, উন্নয়ন বাজেটে কাটছাটের পথে হাঁটছে সরকার। একই সাথে কর ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে যাচ্ছে এনবিআর। শর্ট টাইম এটাকে 10% কর জিডিপির হার 10% উন্নীত করতে হবে, এটি কিন্তু ওটাতে একটা টার্গেট আমাদেরকে দিয়েছেন। কিভাবে আমরা করব সেই কর্মসূচি আমরা গ্রহণ করছি। আমরা বেশ কিছু জায়গা চিহ্নিত করেছি, কিভাবে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, কিভাবে আমাদের করের নেটটা কিভাবে বৃদ্ধি করে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে কর হারটা যৌক্তিকীকরণ করতে পারি।
সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক বলছেন, যথাযথ উদ্যোগ নেওয়া হলে বছরে কম বেশি আরও 2 লাখ কোটি টাকার রাজস্ব আহরণ হতে পারে। সেখান থেকেই আসতে পারে এসব প্রকল্প ব্যয়ের। হামের প্রকোপে দেশ জুড়ে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 জন মারা গেছে। রাজধানী সহ দেশের 4 জেলায় 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মাঝে ছড়িয়েছে ভয়, আতঙ্ক। রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ভ্যাকসিন দেওয়ার 3-4 সপ্তাহের মধ্যেই শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। বেশিরভাগই যে র্যাশ নিয়ে আসছে, গলা ব্যথা, চুলকানি, জ্বর, এবং যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিউমোনিয়া হচ্ছে। টিকা দিলে কিন্তু 100% সিকিউর না, কোনো কিছুই 100% সিকিউর না। দেখা যাচ্ছে 97% কাভারেজ দেয়, বাট বাদ বাকি 3%। আমাদের দেশের জন্য 3% কিন্তু অনেক। প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। সংক্রামক রোগ হামে আক্রান্তদের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই রাজশাহীতে। নমুনা পরীক্ষা করা হয় ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফলে হাম নিশ্চিত কিনা জানতে সংক্রমিত ব্যক্তিদের অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। সম্প্রতি হাম সন্দেহে হাসপাতালে শিশু ভর্তি এবং মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরির পর চিকিৎসকরা এর প্রয়োজন। যুক্তরাষ্ট্রে নীলুফার ইয়াসমিন নামের এক বাংলাদেশি দোকান কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ফ্লোরিডা রাজ্যের ফোর্ট মায়ার্স সিটিতে স্থানীয় সময় 7:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দোকানে এসে প্রথমে বাইরে পার্ক করা গাড়ি ভাঙচুর করেন। পরে নীলুফার বাইরে এলে তার উপর হাতুড়ি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত নীলুফার ফুটপাতে লুটিয়ে পড়লে হামলাকারী সেখান থেকে পালায়। এই ঘটনায় রবার্ট জোয়াসিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত নীলুফার ইয়াসমিনের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নে। একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানের কর্মচারী ছিলেন তিনি। রাজধানী খিলগাঁওয়ে মা ও সন্তানের আত্মহত্যার ঘটনায় এখনও কোনো মামলা রুজু হয়নি, এমনটাই জানিয়েছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, 6 বছরের সন্তানকে ধারালো কিছুর আঘাতে হত্যার পর ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন মা। মামলা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। শুক্রবার দুপুরে খিলগাঁওয়ের তারাবাগ 2 নম্বর গলির পান্না বিল্ডিংয়ের 3য় তলায় এই ঘটনা ঘটে। 37 বছরের ওই নারীর নাম নার্গিস বেগম, তার বাবার নাম স্বপন মিয়া, আর নার্গিসের নিহত 6 বছরের সন্তানের নাম মাহিম। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। আর অন্যান্য